ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লড়াই এবার 3 দেশে, যার চূড়ান্ত গন্তব্য নিউ ইয়র্কে। বিশ্বমঞ্চের এই মহা উন্মাদনার প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ ও ম্যাচের খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দিতে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোড টু নিউ ইয়র্কে মাস জুড়ে হতে যাওয়া এই আয়োজনের অংশ হিসেবে আছে আমি সঞ্জনা আইভি। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, যেখানে নিজেদের উদ্বোধনী ম্যাচেই 4-1 গোলের জয় পেয়েছে স্বাগতিকরা। জোড়া গোলের দেখা পেয়েছেন ফ্লোরিয়ান, আর একটি করে গোল করেছেন ডেমিয়ান বোবাডিলা ও জিওভান্নি রেইনা। এদিকে রাতের আরেক ম্যাচে স্বাগতিক কানাডা নিজেদের ফুটবল ইতিহাসের প্রথম হোম ওয়ার্ল্ড কাপ ম্যাচ জয় দিয়ে রাঙাতে পারল না। টরন্টোতে হাজার হাজার দর্শকের সামনে প্রথমার্ধে পিছিয়ে পড়েও বসনিয়ার সাথে 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে জেসি মার্শের দল। নেইমারকে ছাড়াই বিশ্বকাপ মিশনে নামতে হচ্ছে ব্রাজিলকে। সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আজ রাতে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যেখানে জয় দিয়ে হেক্সা মিশন শুরুর প্রত্যাশা কোচ কার্লো আনচেলোত্তির। বিপরীতে ইনজুরি দুশ্চিন্তার কারণ হলেও সলিড ডিফেন্সে সেলেসাওদের রুখে দিতে প্রস্তুত আফ্রিকান চ্যাম্পিয়নরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজরিবেন তারেক। শঙ্কা শেষ পর্যন্ত সত্যি হলো। বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা ব্রাজিল শিবিরে। নেইমারকে ছাড়াই বিশ্বকাপ মিশন শুরু করতে হচ্ছে সেলেসাওদের, যদিও তাতে মোটেও বিচলিত নন কোচ কার্লো আনচেলোত্তি। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়ারা হবেন তুরুপেত্তাস। সব মিলিয়ে সেলেসাওদের গতি এবং স্কিল মরক্কোর ডিফেন্স গুড়িয়ে দিতে প্রস্তুত। তবে আফ্রিকান চ্যাম্পিয়নদের মতো কাউন্টার অ্যাটাকিং দলের সামনে একটু অসতর্ক হলেই বড় মাসুল গুনতে হতে পারে সেলেসাওদের। হাইলাইন ডিফেন্স খেলে আক্রমণ সাজাতে গিয়ে তৈরি হতে পারে শূন্যতা। যদিও হেক্সা মিশনে পূর্ণ শক্তি নিয়ে শুভ সূচনা চান মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তি। প্রতিটা বিভাগে আমাদের সেরা পারফর্মটা করতে হবে। আধুনিক ফুটবলে ছোট দল বলতে কিছু নেই। মরক্কো আফ্রিকার অন্যতম সেরা দল। আমরা প্রস্তুত আছি নিজেদের সেরাটা দিয়ে বিশ্বকাপে ভালো একটা শুরু করব। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউ জার্সির এই মেটলাইফ স্টেডিয়ামে। এখানে মুখোমুখি হবে র্যাঙ্কিং এর 6 ও 7 নম্বর দল ব্রাজিল ও মরক্কো। ইনজুরি শুধু ব্রাজিলের দুশ্চিন্তার কারণ নয়, মরক্কো হারিয়েছে তাদের 2 গুরুত্বপূর্ণ ফুটবলার আফদি ও নায়েফকে। তবে মুখোমুখি পরিসংখ্যান কিছুটা হলেও আত্মবিশ্বাস যোগাবে আফ্রিকার চ্যাম্পিয়নদের। দু দলের শেষ মুখোমুখি লড়াইয়ে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়েছিল মরক্কো। কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনাল খেলা মরক্কো আছে দারুণ ছন্দে। অ্যাটলাস লায়ন্সদের মাথায় আফ্রিকান সেরার মুকুট, রক সলিড ডিফেন্স এবং মাঝ মাঠের জমাট গাঁথনি। আশরাফ হাকিমির গতি এবং রাইট উইং দিয়ে আক্রমণ সেলেসাও ডিফেন্সকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে হাই প্রেসিং ফুটবলের সামনে মাঝে মধ্যে খেই হারিয়ে ফেলে আফ্রিকান জায়ান্টরা। আমাদের নিজেদের উপর আর আমাদের পারফরমেন্সের উপর ভরসা রাখতে হবে। ব্রাজিলকে ভয় পাওয়ার কিছু নেই, তবে তাদের সময়ও করতে হবে। অনেকেই বলছেন এটা আগের মতো সেই ভয়ঙ্কর ব্রাজিল নয়, কিন্তু দিন শেষে দলটার নাম তো ব্রাজিল। নিজেদের সবশেষ 45 ম্যাচের মাত্র 2টিতে হেরেছে মরক্কো, যে আত্মবিশ্বাসে এবার সেলেসাওদের বিপক্ষে অঘটনের গল্প লিখতে প্রস্তুত অ্যাটলাস লায়ন্স। মুজরিবেন তারেক, যমুনা স্পোর্টস, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। ব্রাজিল মরক্কোর ম্যাচ, আসলে এই হাই ভোল্টেজ ম্যাচটাতে কারা জিতছে, কারা জিততে পারবে না এবং এই ম্যাচের বিস্তারিত সবকিছু জানতে এই মুহূর্তে রোড টু নিউ ইয়র্কে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসিনুর রহমান। হাসিনুর, রাত হলেই ব্রাজিল মরক্কোর হাই ভোল্টেজ ম্যাচ, কোন দলকে এগিয়ে রাখতে চান এবং সেই সাথে সম্ভাব্য একাদশটা জানতে চাই 2 দলের।
আমরা আসলে শুরুতেই দুই দলের একাদশ কেমন হতে পারে, কি পারফর্মার কারা হতে পারে সেটা নিয়ে আলোচনা করি এবং সব আলোচনা যখন শেষ হয়ে যাবে তখনই আসলে প্রেডিকশনটা আমরা জানাই। আমাদের হাতে সম্ভাব্য দুই দলের দুটো একাদশ আছে। প্রথমে আমরা একটু ব্রাজিলের একাদশটা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ব্রাজিলের একাদশটা কেমন হতে পারে। আমরা একটু দেখি, আমাদের একটা সম্ভাব্য কার্ড চলে আসছে। এটা কিন্তু সম্ভাব্য বলছি দর্শক, শুরুতে আপনাদের একটু জানিয়ে রাখি যে ব্রাজিল কখনো 4-2 ক্লাসিক ফরমেশনে খেলছেন, আবার কখনো 4-2-3-1 খেলছেন। মূলত ব্রাজিল যখন আক্রমণে যায় তাদের ফরমেশনটা অনেকটা 4-3-3 হয়ে যায়, আবার যখন তারা ডিফেন্স করে তখন 4-4-2 হয়ে যায়। আমরা এখানে একটা যে ফরমেশনটা রেখেছি এটাই স্ট্যান্ডার্ড হবে বলে ধরা হচ্ছে। 4 জন ডিফেন্ডার আমরা যদি বলি, এলিসন গোল পোস্টে থাকছে, রাইট ব্যাক ডেনিলো, লেফট ব্যাক আলেক্সান্ড্রো, মাঝখানে গ্যাব্রিয়েল ম্যাগালাইশ এবং মার্কিনিউস, দুজন পরীক্ষিত ডিফেন্ডার, একজন আর্সেনালের একজন পিএসজির ক্যাপ্টেন। মাঠে আসলে ক্যাসিমিরো এবং ব্রুনো গিমারেশ থাকছেন। ক্যাসিমিরো খুবই বুদ্ধিদীপ্ত একজন খেলোয়াড়, তিনি অনেক বড় বড় দলে খেলেছেন, রিয়ালে খেলেছেন, ম্যানুতে এই সিজনটা খেলেছেন দুর্দান্ত, কিন্তু তার বয়সের ভারে তার পায়ের যে আগের মতো সে রানটা শক্তিটা নেই, তাই ব্রুনো গিমারেশের দায়িত্বটা খুবই ভাইটাল হবে। তিনি কখনো আক্রমণে উঠবেন, আবার কখনো পিছিয়ে আসবেন, এবং দুইজন ডিফেন্সিভ মিডফিল্ডারের উপরে থাকছেন 3 জন ফরওয়ার্ড, ভিনিসিয়াস, রাফিনিয়া এবং লুকাস পাকেতা কখনো ডিফেন্সে আসবেন, কখনো আক্রমণে যাবেন। এবং নাম্বার 9 যে পজিশনটা, এইটা নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছে। আমি এখানে দুজনকে রেখেছি, আমরা কোনো গণমাধ্যম দেখছি ইগোর থিয়াগোকে রাখছে, কেউ ম্যাথিয়াস কুনিয়াকে রাখছে, এবং সেই সাথে কিন্তু এন্ড্রিকেও আছে। এন্ড্রিকে সুপার সাব হিসেবে দারুণ পারফরমেন্স করেছে। এখন তাকে কার্লো অ্যাঞ্চেলোতি তার এনার্জিটা সেভ করে রাখবেন দ্বিতীয়ার্ধের জন্য, নাকি তাকে শুরুতেই রাখবেন। তবে এখন পর্যন্ত আমরা যে সোর্স পেয়েছি তাতে ম্যাথিয়াস কুনা, যে ম্যানচেস্টার ইউনাইটেডে যে ফরওয়ার্ড খেলে থাকেন, তিনি থাকার সম্ভাবনা বেশি। তিনি ডাবল পিভিট রোলে খেলতে পারেন, তিনি পিছিয়ে এসে নাম্বার কখনো 10 ভূমিকায় যেতে পারেন, রাফিনিয়া সামনে যেতে পারেন, ভিনিসিয়াস যেতে পারেন। এবং ব্রাজিলের আমার মনে হয় আলেক্সান্ড্রোর পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট হবে, যেহেতু আশরাফ হাকিমি এবং মরক্কোর রাইড উইংটা খুব শক্তিশালী। সেক্ষেত্রে স্যান্ড্রোর তারা ওই সাইডটাতে আক্রমণ করবে, এবং সেক্ষেত্রে ব্রুনো গিমারেশ এবং রাফিনিয়া আমার মনে হয় পিছনে এসে ট্র্যাক ব্যাক করে ব্রাজিলের যে ডিফেন্স আছে সেই ডিফেন্সটা রক্ষায় আসলে ভূমিকা রাখবে। তো আমার মনে হয় এটাই ব্রাজিলের সম্ভাব্য সেরা একাদশ হতে পারে। একদমই তাই। সম্ভাব্য একাদশটা আসলে কি হবে সেটা জানতে তো আমাদের অ্যাকচুয়ালি ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এখন যদি একটু মরক্কোর একাদশ সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে পারতাম, তাহলে আসলে দর্শকদেরও জানাতে সুবিধা হতো যে কেমন হতে পারে মরক্কোর একাদশ। মরক্কো আসলে সিমিলার ফরমেশনেই নামবে, আমরা যত জানতে পেরেছি 4-2-3-1 যে ফরমেশনটা আছে, তারাও আসলে ডিফেন্সটা জমাট রেখেই খেলতে পছন্দ করে। আমরা দর্শকদের একটু দেখাবো আমাদের ফরমেশনটা কেমন হতে পারে। আমাদের একটা ফরমেশন কার্ড আছে, আমরা সেটা দেখাবো। যেটা আমি বলছিলাম যে 4-2-3-1 ফরমেশনে মরক্কো খেলবে। এই ফরমেশনটাতে আসলে ডিফেন্স খুব সলিড থাকে। এখানে বুনো, তো ইয়াসিন বুনো গত বিশ্বকাপও ছিলেন খুব ভালো ফুটবলার, এবং আশরাফ হাকিমি, এবং রাইট সাইডে যে ব্রাহিম দিয়াজ আছেন, আশরাফ হাকিমি তো মূলত তিনি রাইট ব্যাক, কিন্তু তিনি প্রায়শই আক্রমণে উঠে যাবেন। সেই সঙ্গে ব্রাহিম দিয়াজের সঙ্গে তার লিঙ্ক আপটা কিন্তু দুর্দান্ত হবে। সুফিয়ান আমরাবাদও হোল্ডিং মিডফিল্ডারে এই ডাইন সাইড রাইট মিডফিল্ড পজিশনটাতেই খেলেন। আমার মনে হয় মরক্কোর খুবই স্ট্রং জোন এই রাইট সাইডটা, এবং ব্রাজিলের লেফট চ্যানেলে তারা বারবার আক্রমণ করবে। যদিও মরক্কোর এবার বেশ কিছু তারকা নাম আসলে মিস করেছে, তাদের দলে নেওয়া হয়নি। হাকিম জিয়াস তাদের মধ্যে একটা। তো দেখা যাক কি হয়। আমার মনে হয় মরক্কোর যে ডিফেন্স এবং তাদের যে রাইট চ্যানেলে যে আক্রমণের যেই ব্যাপারটা আছে, সেটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা। হাসিনুর, এই ম্যাচে আসলে ব্রাজিলের কি প্লেয়ার হিসেবে আপনি কাকে দেখতে পাচ্ছেন? আপনার চোখে কি প্লেয়ার কে ব্রাজিলের? ব্রাজিলের এই দলটা এর আগের দলগুলোর চেয়ে আলাদা। আমরা যদি জাস্ট একটা বিশ্বকাপ আগে পিছনে ফিরে যেতাম, সেক্ষেত্রে হয়তো পোস্টার বয় নেইমারের নাম আসতো। আমরা যদি তারও আগে ফিরে যেতাম, তখন কখনো রোনালদো নাজারিওর নাম এসেছে, কখনো কাকা এসেছেন, কখনো এই ধরনের আইকনিক ফিগারগুলো ছিল। কিন্তু এই দলটাতে আমার মতে তারকা আছে, কিন্তু মেগা স্টার বা সুপারস্টার নেই। তো কালেকটিভ পারফরমেন্স করে ব্রাজিলকে জিততে হবে। তবে আমার মতে, আমি কোনো খেলোয়াড়কে নয়, আমি একটু রিভিল করতে চাই আমি কাকে রাখছি। এটা আমার ব্যক্তিগত প্রেডিকশন যে হবে আসলে এই ম্যাচের কি ফিগার আমি একটু দেখাতে চাই। ডন কার্লো নামে তিনি পরিচিত। এতক্ষণ
এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কোচ কার্লো আনচেলত্তি। আমি কেন কোচ আনচেলত্তিকে রেখেছি এক্স ফ্যাক্টর হিসেবে সেটা একটু ব্যাখ্যা করতে চাই। এই যে ব্রাজিলে প্রচুর পরিমাণ ফরওয়ার্ড, দলের আমার মনে হয় প্রায় 40% ফুটবলারই আক্রমণ ভাগের ফুটবলার। তো এই ধরনের স্কোয়াড নিয়ে ডিল করে তিনি অভ্যস্ত। তিনি রিয়াল মাদ্রিদ, PSG, চেলসির মতো বড় দলগুলোতে তিনি ডিল করেছেন এতগুলো তারকাকে। তাই জন্য অ্যানচেলত্তিকে কিন্তু সেরা ম্যানেজার বলা হয়। ফুটবলে যখন ট্যাকটিক্যাল কোচদের আলোচনা হয় তখন ইয়র্গেন ক্লপ, পেপ গার্দিওলা এই কোচগুলোর নাম চলে আসে, অ্যানচেলত্তির নাম কিন্তু আসে না। কিন্তু যখনই ম্যানেজারের কথা আসে তখন কিন্তু শীর্ষে সবসময় কার্লো অ্যানচেলত্তির নামটাই থাকে। এই জন্য কি আমি দিয়েছি এখানে, যেহেতু ভিনিসিয়াস, রাফিনিয়ার মতো প্রচুর আক্রমণ ভাগের খেলোয়াড় আছে, আমার মনে হয় অ্যানচেলত্তি আইডিয়াল পারসন এই দলটাকে ম্যানেজ করার জন্য। সেই সাথে তার ট্রফি জয়ের ইতিহাসটা দুর্দান্ত। 5টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, রিয়াল মাদ্রিদের হয়ে 3টি, এসি মিলানের হয়ে 2টি, EPL জিতেছেন, লা লিগা জিতেছেন, সেরিয়া জিতেছেন, সেই সাথে তিনি ফ্রান্স লিগ জিতেছেন। কি জিতেননি, একেবারে হাই প্রোফাইল কোচ। আসলে এর চেয়ে বেস্ট সমাধান আসলে ব্রাজিলের জন্য ওই বিশ্বকাপে হতে পারতো না। এখন দেখা যাক অ্যানচেলত্তি কতটা ডেলিভার করতে পারেন শেষ পর্যন্ত। আমার মতে অ্যানচেলত্তির ট্যাকটিক্সেই হতে পারে ব্রাজিলের জন্য এক্স ফ্যাক্টর। একদমই তাই। আসলে হাসিনুর, ব্রাজিল ভক্তদের কাছে আসলে কখনোই সুখকর জায়গা ছিল না ব্রাজিলের যে কোচ হবেন তিনি। তবে এবার যেহেতু কার্লো আনচেলত্তির অধীনে রয়েছে ব্রাজিল দল, ভালো কিছু করার প্রত্যাশাই করছে ব্রাজিলের ভক্তরা যে বিশ্বকাপে এবার হয়তো হেক্সা মিশনটা আসলে পূরণ হতে পারে ব্রাজিলের। সেক্ষেত্রে হাসিনুর, এবার যদি একটু জানতে চাই, মরক্কোর একাদশ থেকে আপনি কি কোনো কোচকেই রাখছেন কি প্লেয়ার হিসেবে, নাকি আসলে প্লেয়ারকেই রাখতে চান? মরক্কোর আসলে কোচিং সেটআপে কিন্তু পরিবর্তন হয়েছে। কিছুদিন আগেই তারা কোচ বদল করেছে, তো কোচের সাথে এখনও দলের সিংটা কিন্তু হয়নি। মরক্কোর রেজাল্ট কিন্তু খুবই ভালো, তবে আমি যদি রিসেন্ট পারফরমেন্স দেখি, আফকনে তারা চ্যাম্পিয়ন হয়েছে, যদিও জিতেছিল অন্য দল, সেনেগাল জিতেছিল। তার পরবর্তীতে বিভিন্ন রুলে তারা আফ্রিকান নেশনস কাপে চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু আফকনে তাদের পারফরমেন্স কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং শেষ দিকে বিশ্বকাপের আগ মুহূর্তে তাদের কোচ চেঞ্জ হয়েছে। আমি প্লেয়ারকেই রাখছি একজন কি প্লেয়ার হিসেবে। একটু দর্শকদের দেখাতে চাই আমরা কার্ডটা প্লে করব। ব্রাহিম দিয়াজ, মরক্কোর পোস্টার বয় কিন্তু অধিনায়ক আশরাফ হাকিমি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তার দিকে দৃষ্টিটা সবসময় থাকবে, তিনি ক্যাপ্টেন। কিন্তু আমি ব্রাহিম দিয়াজকে রাখছি। ব্রাহিম দিয়াজ স্পেনের হয়ে খেলেছিলেন আগে, তিনি স্পেন দলের নিয়মিত সুযোগ না হয়, তার যে অরিজিন মরক্কো, তিনি সেখানে ফিরে গেছেন। ব্রাহিম দিয়াজের 2024 সালে অভিযোগ হয়েছে, এখন পর্যন্ত তিনি 26 ম্যাচে 14টি গোল করেছেন। রিয়াল মাদ্রিদেও তিনি সাবস্টিটিউট হয়ে খেলেন, কখনো স্টার্টারও হয়, নিয়মিত স্টার্টার নয়। তিনি দারুণ ফর্মে আছেন। সবশেষ আফ্রিকান নেশনস কাপের 7 ম্যাচ খেলে 5টি গোল করেছেন। সবচেয়ে বড় কথা তার যে গ্রুমিংটা, দর্শক, তার গ্রুমিংটা কিন্তু দুর্দান্ত হয়েছে। তিনি রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে উঠেছেন, স্পেনে যেহেতু তার জন্ম। রিয়াল মাদ্রিদ একাডেমি থেকে বেড়ে উঠে মেইন দলে যখন তিনি সুযোগ পাননি, তখন তিনি ম্যান সিটিতে চলে গিয়েছেন। পেপ গার্দিওলার অধীনে তিনি খেলেছেন বেশ কয়েকটা সিজন, আমার মনে হয় 3 সিজনের মতো খেলেছেন, তারপর আবারও রিয়ালে ফিরেছেন। তো তার টেকনিক্যাল জায়গা থেকে কিন্তু তার মানে তিনি যে কতটা সুপিরিয়র সেটা তার গ্রুমিংটা দেখেই বোঝা যায়। খুবই ভালো ফরওয়ার্ড এবং তার বল পায়ে গতি, ক্ষিপ্রতা, ডি বক্সে খুবই ডেঞ্জারাস। আমার মনে হয় ব্রাহিম দিয়াজ মরক্কোর কি প্লেয়ার এই ম্যাচে তো বটেই এবং পুরো বিশ্বকাপেই। একদমই তাই। ব্রাহিম দিয়াজের কথা বলছিলেন, তিনি রিয়ালে ছিলেন। সেক্ষেত্রে কার্লো আনচেলত্তি নিশ্চয়ই ব্রাহিম দিয়াজের যত সব ট্যাকটিক্স আছে সেগুলো নিশ্চয়ই জানেন এবং তার জন্য নিশ্চয়ই আলাদা করে কোনো প্ল্যান আনচেলত্তি রেখেছেন। এবার যদি একটু প্রথম প্রশ্নটার দিকেই যেতে চাই যে ব্রাজিল এবং মরক্কো কোন দলকে আসলে আপনি এগিয়ে রাখতে চান? আমরা যদি ফর্ম এবং র্যাঙ্কিংয়ের কথা বলি, দুই দল একেবারে নেক টু নেক। ইভেন যদি আমরা ফর্মের কথা বিবেচনা করি, সেক্ষেত্রে কিন্তু মরক্কোকে আপনাকে এগিয়ে রাখতে হবে। যারা 45 ম্যাচে যে তার সবশেষ 45 ম্যাচে তাদের যে দাপট, মাত্র 2টি হার, আপনি যদি রেজাল্টের কথা চিন্তা করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মরক্কোকে এগিয়ে রাখতে হবে। তবে ব্রাজিলের ঐতিহ্য, ব্রাজিলের ইতিহাস, ব্রাজিলের দলীয় শক্তি, পেন অন পেপারে যেই তাদের সামর্থ্য আছে, সেটাতে অবশ্যই ব্রাজিলকে এগিয়ে রাখতে হবে। তবে আমার ব্যক্তিগত মতামত নয়, ক্রীড়াঙ্গনের একটা জনপ্রিয় ওয়েবসাইট আছে ওপটাস অ্যানালাইসিস, যারা ফুটবলটা ফলো করেন সবাই জানেন। তারা ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে সকল ধরনের ইউরোপিয়ান ফুটবল এবং ইন্টারন্যাশনাল ফুটবলের খুব ভালো অ্যানালাইসিস দিয়ে থাকে। আমরা একটু দেখাবো আমাদের ওপটাস অ্যানালাইসিস কি বলছে, আমরা সেই কার্ডটাতে তাদের প্রেডিকশনটা দেখাবো। আমাদের জায়গা থেকে বলার সুযোগ নেই। ওপটাস অ্যানালাইসিস তারা সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে দলীয় শক্তি, ফর্ম, টিম বন্ডিং, কোচেসদের পারফরমেন্স সব কিছুর বিবেচনা করে তারা 57.7 প্রায় 58%
তারা ব্রাজিলের জয়ের সম্ভাবনা দেখছেন, প্রায় 19%, 18.8% তারা মরক্কোর জয়ের সম্ভাবনা দেখছেন, এবং বাকি যে পার্সেন্টেজটা হোয়াইট কালার যে পোর্শনটা দেখতে পাচ্ছেন সেটা তারা মনে করছে যে এই অংশটাতে ড্র হতে পারে। তো অবশ্যই ওপটাস অ্যানালিসিস এটা পরিষ্কার, তার ওপটাস অ্যানালিসিস বলছে যে ব্রাজিলই ফেভারিট এবং ব্রাজিল 1 থেকে 2 গোলের ব্যবধানে জিততে পারেই বলে প্রেডিকশন দিয়েছেন তারা। একদমই তাই, কিন্তু মরক্কোকে আসলে কিন্তু ছেড়ে কথা বলা যাবে না নিশ্চয়ই হাসিনুর, কারণ গত বিশ্বকাপে তারা কিন্তু অনেক চমক দেখিয়েছে। মরক্কোরও একটা ফ্যান বেস কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই, তবে কার আসলে জয় হবে সেটা তো আসলে বলবে সময়টা। তবে হাসিনুর, আপনি আমাদের সঙ্গেই থাকবেন, আর ধন্যবাদ। আবারও আমন্ত্রণ, দেখছেন রোড টু নিউ ইয়র্ক, এবং এই পর্যায়ে আসলে জানাতে চাই যে আমাদের যে সহকর্মী আছেন বিশ্বকাপ কভার করতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, সহকর্মী মুজিবিন তারেক, তিনি কিন্তু আসলে ব্রাজিল মরক্কোর যে ম্যাচ ভেন্যু রয়েছে মেটলাইফ স্টেডিয়াম, সেখানে গিয়েছেন। তার অভিজ্ঞতা কেমন ছিল এবং সেই বিস্তারিতই আপনাদের সঙ্গে নিয়ে দেখব। দর্শক, নিউ ইয়র্ক থেকে যাব নিউ জার্সি, যেখানে মেটলাইফ স্টেডিয়াম, যেটি বিশ্বকাপের ফাইনাল ভেন্যু, এবং এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ব্রাজিল মরক্কো হাই ভোল্টেজ ম্যাচ। এবং নিউ ইয়র্ক থেকে নিউ জার্সি যাওয়ার গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এই মুহূর্তে একটা উবার কল করেছি, একটা গাড়ি কল করেছি, সেই গাড়ি দিয়ে আমরা নিউ জার্সির পথে যাব। সেই পুরো গল্প জুড়ে আপনারা আমাদের সাথে। দর্শক, অবশেষে এসে পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি। আমার পেছনে দেখতে পাচ্ছেন এবারের বিশ্বকাপের ফাইনাল ভেন্যু, এবং এই স্টেডিয়ামেই মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো। এই হাই ভোল্টেজ ম্যাচের আগের দিন আমরা এই মেটলাইফ স্টেডিয়ামে এসেছি, এবং আমরা কিন্তু নিউ ইয়র্ক থেকে এই মেটলাইফ স্টেডিয়ামে আসার যে পুরো গল্পটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই স্টেডিয়ামে একদম আমি একটু এখনকার সিনারিওটা দেখাতে চাই। এই স্টেডিয়ামের আশপাশটায় পুরোটাই শুধু প্রান্তর। নিউ জার্সি থেকেও বেশ বাহিরে বলা যায় স্টেডিয়ামটির অবস্থান। এখানে আসার একমাত্র বাহন হতে পারে ব্যক্তিগত গাড়ি বা পাবলিক ট্রান্সপোর্ট, এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। সব মিলিয়ে এরকম শুনশান নীরবতার বিশ্বকাপ ভেন্যু খুব একটা চোখে পড়ে না। তবে হয়তো এই সিনারিওটা চেঞ্জ হবে মরক্কো এবং ব্রাজিল ম্যাচ, যেটি অনুষ্ঠিত হবে, এবং এই ম্যাচ দিয়েই কিন্তু এবারের বিশ্বকাপ যাত্রা শুরু করবে এই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। মুশরাফিদ তারেক, যমুনা স্পোর্টস, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। আমাদের সহকর্মী মুজিবিন তারেকের কাছ থেকে আমরা আসলে দেখছিলাম মেটলাইফে তার যাত্রাপথে কি কি হয়েছে, এবং তিনি জানাচ্ছিলেন বিস্তারিত। এখন একটু ফাঁকা রয়েছে, তবে নিশ্চয়ই আগামীকাল এই মাঠটা এবং গ্যালারি থেকে একদম সামনে পর্যন্ত আর ফাঁকা থাকবে না। এ পর্যায়ে আমরা আবারও যুক্ত হতে চাই আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাজিনুর রহমানের সাথে যুক্ত হচ্ছি। হাজিনুর, আগামীকাল বিগ ম্যাচ তো থাকছে, এছাড়াও আর কার কার খেলা আছে এবং কাদের আপনি এগিয়ে রাখবেন? আমরা যদি আজকে রাত থেকে কালকে সকালের স্প্যামটা ধরি, সেক্ষেত্রে কালকে 4টি ম্যাচ আছে। এই তৃতীয় দিনে এসে 4টা ম্যাচ একসঙ্গে, এতগুলো আমরা একটু দেখাতে চাই। দর্শক, আমাদের কাছে কার্ড আছে, আমরা একটু দেখাতে চাই কার খেলাগুলো কখন। আমরা যদি দেখি যে আসলে কাতার এবং সুইজারল্যান্ডের ম্যাচ আছে রাত 1টায়, ক্যালিফোর্নিয়াতে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে অবশ্যই সুইজারল্যান্ড ফেভারিট। আমি যদি বলি কেন ফেভারিট, আমি যদি বলি গ্রানিট জাকা থেকে শুরু করে তাদের বেশ আকাঞ্জির মতো ফুটবলার আছেন যারা ইউরোপের বড় বড় ক্লাবগুলোতে থাকেন, এবং সুইজারল্যান্ড কতটা শক্তিশালী দল, তারা ফিজিক্যালি স্ট্রং, সেটা আমরা এর আগের আসরগুলোতেও দেখেছি। আমরা পরের কার্ডটিতে যেতে চাই। এরপরে যেই ম্যাচটি আছে
সেটা হলো হাইতি এবং স্কটল্যান্ডের ম্যাচ। এটা সকাল 7টায়। ব্রাজিলের ম্যাচ শেষ হওয়ার পরপরই এই ম্যাচটা শুরু হবে। এই ম্যাচে অবশ্যই স্কটল্যান্ড ফেভারিট। একই গ্রুপের খেলা, সি গ্রুপের খেলা। স্কটল্যান্ডে স্কট ম্যাকটিমনি আছে, অ্যান্ড্রু রবার্টসন আছে, যিনি লিভারপুলে খেলে থাকেন, রবার্টসন দলটির ক্যাপ্টেন। হাইতির বিপক্ষে আমার মনে হয় স্কটল্যান্ড বড় ব্যবধানেই জিতবে, এটা মনে হয় কারো সংশয় থাকার কথা না। আমরা পরবর্তী খেলার কার্ডটি দেখাবো। অস্ট্রেলিয়া এবং তুরস্কর যে খেলাটা আছে এটা গ্রুপ ডি এর ম্যাচ। এটা সকাল 10টায় ভ্যানকুভার, এটা কানাডাতে অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচে অবশ্যই তুরস্ক ফেভারিট। এবং তুরস্কের যে শক্তি, দলীয় সামর্থ্য আমরা যারা ফলো করেন তারা সবাই জানেন। আর্দা গুলারের মতো ফুটবলার আছেন, রিয়াল মাদ্রিদে নিয়মিত খেলে থাকেন। হাকান চানালালেও খুবই এক্সপিরিয়েন্স ফুটবলার, ফ্রি কিক স্পেশালিস্ট বলা হয় তাকে। তিনিও মাঝমাঠে খুব দুর্দান্ত। এছাড়াও আরও বেশ কিছু ইয়ালদিস সহ বেশ কিছু তরুণ এবং অভিজ্ঞ ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষেও তুরস্কের কিন্তু সহজেই জয় পাওয়ার কথা। হাসিনুর, অনেক ধন্যবাদ আপনাকে এত গুরুত্বপূর্ণ সব ইম্পর্টেন্ট আসলে ইনফোগুলো আমাদেরকে দেওয়ার জন্য। এবং কালকে তো অনেকগুলো ম্যাচ আছে, ভোর থেকে একদম সকাল পর্যন্ত ভক্তদের ঘুমানোর কোনো অবকাশ নেই। আবারও আপনার সাথে আগামীকাল যুক্ত হব। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। 2026 বিশ্বকাপ মাতাতে এবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। দেশ ছাড়ার আগে CR7 জানালেন, কাগজে কলমে সেরা নয়, বরং মাঠের লড়াইয়ে ধাপে ধাপে জিততেই চ্যাম্পিয়ন হতে চায় পর্তুগিজরা। পর্তুগালের লিসবনের চেনা চত্বরে এটাই রোনালদোর শেষ মুহূর্তের ঘাম ঝরানোর লেটেস্ট ছবি। বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শেষে সেলেকাওদের এবার যুক্তরাষ্ট্রের বিমান ধরার পালা। আজন্ম ট্রফি ক্ষুধা কাটাতে স্মরণকালের সেরা দল নিয়ে 2026 বিশ্বকাপ মাতানোর পথে রোনালদো অ্যান্ড কং। সিটি অফ ফুটবল থেকে রওনা হওয়ার আগে যেন পর্তুগিজদের পুরো চাপটাই নিজের কাঁধে তুলে নিলেন CR7। দেশ ছাড়ার আগে পর্তুগিজ সংবাদপত্র বলাতে রোনালদো বলেন, আমি ভালো আছি। আপনারা কি আমার খেলা দেখছেন না? আমরা অনেক আশা নিয়ে যাচ্ছি, তবে পরিস্থিতি যখন কঠিন হবে তখনই আসল চ্যাম্পিয়নদের দেখা মিলবে। ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা, রাফায়েল লিও, নেভেস কিংবা ভিতিনহা, ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকাদের নিয়ে রোনালদোর রণপরিকল্পনা একেবারেই স্পষ্ট। আপাতত লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া, এরপর ধাপে ধাপে নকআউটের বৈতরণী পার হওয়া। যখন পরিস্থিতি কঠিন হতে শুরু করবে তখনই আমরা আসল চ্যাম্পিয়নদের দেখতে পাবো। এটা অনেক কিছুর উপর নির্ভর করবে, তবে আমি খুবই আশাবাদী যে সবকিছু ভালোভাবে এগোবে। আগামী 17 জুন বুধবার টেক্সাসের হিউস্টনে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রবার্তো মার্তিনেজ শিষ্যদের বিশ্বকাপ জয়ের আসল মিশন। গ্রুপ কেতে তাদের বাকি দুই প্রতিপক্ষ কলম্বিয়া এবং নবাগত উজবেকিস্তান। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। রোড টু নিউ ইয়র্ক থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সঞ্জনা, এবং থাকবো আগামীকাল। আর অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।